খুব কৌশলে ব্যবসায়ীদেরকে হত্যা করা হচ্ছে, খুব কৌশলে বাংলাদেশের অর্থনীতিকে একেবারে শূন্যের কোঠায় পৌঁছে দিয়ে সাধারণ মানুষের হাতে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিয়ে হয়তোবা ডক্টর ইউনূস সাহেব তার দেশ আমেরিকায় চলে যাবেন, এমনটি এখন আমরা দেখতেছি একেবারে সচক্ষে, যেটা দেখা যাচ্ছে। দীর্ঘদিন আগে থেকেই বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক বাংলাদেশকে রেড অ্যালার্ট জারি করেছিল। তারা বলেছিল খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের 30 লক্ষ সাধারণ মানুষ অতীব দরিদ্র সীমার নিচে চলে যাবে। এরই মধ্যে জাতিসংঘ থেকে আমাদের সতর্কতা দিয়েছে, আমাদের একেবারে শেয়ার বাজারের একেবারে কবর দিয়ে দিয়েছে এই সরকার। 1971 সালে যেভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুঁজে খুঁজে ধরে এনে হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবে এখন আমার দেশের ব্যবসায়ীদেরকে হত্যা করা হচ্ছে, অর্থনৈতিকভাবে তাদেরকে একেবারে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আমরা সেই জিনিসটা এখন সচক্ষে দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন বিটিএম এর সভাপতি আজিজ রেজা সাহেব তিনি বলেছেন, তার নিজেরই কারখানার কথা উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন বছরে তাকে 10 কোটি টাকা গ্যাস বিল দিতে হয়। বর্তমানে তিনি তার কারখানায় না পাচ্ছেন গ্যাস, না পাচ্ছেন বিদ্যুৎ। আগের সরকার আমলে ব্যাংক থেকে লোন নিলে 3 থেকে 4% টাকায় অতিরিক্ত সুদ দেওয়া লাগতো, কিন্তু বর্তমানে সেটিকে করেছে 15%। 1 মাস কিস্তি দিতে না পারলে তিনি আর ওই ব্যাংকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। একদিকে কর্মচারীদের বেতন তাকে দিতে হচ্ছে, অন্যদিকে তিনি গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না। আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বাংলাদেশের প্রায় 50% কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার পরিক্রমায় চলে আসছে। এর আগে ঠিক 3 মাস আগে যখন বিশিষ্ট শিল্পপতি চিত্রনায়ক অনন্ত জলিল যখন বলেছিল কারখানা তার সেক্টরে যেভাবে কৌশলগতভাবে এই শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের যিনি প্রেস উইং বাচাল শফিক সাহেব তখন বলেছিল তার কথা ভিত্তিহীন। তারা বলেছিল, খুব মানুষকে আশার বাণী দিয়েছিল বাংলাদেশে একেবারে চাকরির বন্যা বয়ে যাবে, বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসতেছেন বস্তায় বস্তায় ডলার নিয়ে। কিন্তু আপনারা দেখেছেন 1,77,00,000 টাকা খরচ করে বিদেশি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে এনে যে কনফারেন্স করা হয়েছে, আজ পর্যন্ত $1 কেউ বাংলাদেশে বিনিয়োগ করে নাই। উল্টা আপনারা দেখেছেন মেঘনা গ্রুপ, তারা 4,000 কোটি টাকা বিনিয়োগ করেও গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, সুযোগ সুবিধা তারা কোনোভাবেই পাচ্ছে না। আমার তো ধারণা, এবং এই ব্যবসায়ী সাহেব বিটিএম এর সভাপতি তিনি বলেছেন খুব কৌশলে 1971 সালে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, 2025 এসে বাংলাদেশের ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে। আজকে এই শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেলে বুঝবেন। এমনিই তো দেখেছেন যে এবারে রমজানের ঈদে প্রায় 1 লক্ষের অধিক, প্রায় 3 লক্ষ গার্মেন্টস শ্রমিকরা তারা ঈদ করতে যেতে পারে নাই, সব ঠিক মতো তারা বেতন পায় নাই। এখন আগামীতে কোরবানির ঈদকে সামনে রেখে এমন সময় আমরা দেখতেছি 1-2 মাসের মধ্যে যদি যে কটা কারখানা আছে সেগুলো যদি 50% বন্ধ হয়ে যায়, দেশে কি পরিমাণ বেকারত্ব বাড়বে। আর এই বেকার গণেরা যখন অর্থনৈতিক ভাবে তাদের সংসার চালাতে পারবে না, তখন চোর পকেট মার এগুলোর সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে। আরে অস্ট্রেলিয়া তো সর্বপ্রথম আমরা দেখেছিলাম সে দেশে দেউলিয়া হয়ে গেছিল, তারপর সে দেশের সরকার প্রধানকে সাধারণ মানুষ বিদায় করে ছেড়েছিল। কিন্তু আমার দেশটা ছিল সাজানো গোছানো, অর্থনৈতিক ভাবে যথেষ্ট শক্তিশালী অবস্থায় ছিল। দীর্ঘ 9 মাসের মধ্যে আমরা দেখেছি আমাদের দেশের যিনি বর্তমান সরকার প্রধান আছেন, উনি ওনার ব্যাংকের 4,000 কোটি টাকা মওকুফ করে নিয়েছেন, যা জনগণকে থেকে দেয় নাই। উনি ওনার নামে থাকা 660 কোটি টাকা উনি মওকুফ করে নিয়েছে, যাতে তিনি জনগণকে দেয় নাই। উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় করে নিয়েছেন, উনি গ্রামীণ টেলিকম করে নিয়েছেন, 4-5টা আন্তর্জাতিক ব্যবসায়ী করে নিয়েছেন। উনি গ্রামীণ ট্রাস্ট যেটা করেছেন, সেই ট্রাস্টের মাধ্যমে উনি বিদেশে টাকা পাচার করতে পারবেন সেই আইন উনি করে নিয়েছেন। উনি গ্রামীণ ব্যাংকে থেকে আগামী 5 বছর বাংলাদেশকে কোনো ধরনের ট্যাক্স দেবে না, ভ্যাট দেবে না, সেই সুবিধা উনি নিয়ে নিয়েছেন। উনি গ্রামীণ ব্যাংকের 25% থেকে 15% কমিয়ে নিয়েছেন, 10% রেখেছেন, এবং গ্রামীণ ব্যাংকের যে রাষ্ট্রীয় যে মালিকানা সেটি তিনি বাদ দিয়ে দিয়েছেন। সর্বপ্রকার সুবিধা তিনি 9 মাসের মধ্যে নিয়েছেন। আর আমার দেশের সাধারণ অসহায় ব্যবসায়ী শিল্পপতিদেরকে পথে বসানোর জন্য যে গভীর ষড়যন্ত্র চলছে সেটি এখন আমরা বিদ্যমান অবস্থাতে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষকে এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো, সাধারণ মানুষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করার জন্য আহ্বান জানাবো। আমাদের ব্যবসা শ্রমিকদেরকে বাঁচাতে হবে, শিল্পপতিদেরকে বাঁচাতে হবে, কলকারখানা বাঁচাতে হবে। তা না হলে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের অবস্থা একটা ভয়ঙ্কর রকমের বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। অথচ আপনারা দেখেছেন সরকার একটি পদত্যাগের নাটক করেছে, কিন্তু এই সরকার কখনো পদত্যাগ করবে না। তার দেহে প্রাণ থাকে তিনি কখনোই পদত্যাগ করবেন না। উল্টো এই দেশকে কিভাবে অস্থিতিশীল অবস্থা করা যায়, ব্যবসায়ীদের মাটির নিচে ডুবিয়ে রাখা যায়, ব্যবসায়ীদের শেষ করে দেওয়া যায় একেবারে, তারপরে হয়তো কোনো
ভিন্ন কোনো ডিজাইন বা ভিন্ন কোনো পরিকল্পনা এখানে থাকতে পারে, যেটি এখন ব্যবসায়ীরা বলছেন। একটু পরেই দেখবেন হয়তো বাচাল শফিক সাহেব এসে বলবেন এ ধরনের কথা ভিত্তিহীন। আগামীতে অর্থনৈতিক ভাবে যে সংস্কার হবে, সেই অর্থনৈতিক সংস্কার হয়ে গেলে আমরা একেবারে অর্থনৈতিক ভাবে দেশ ভেসে যাবে বন্যায়। দেখলেন তারা একজন বিডার যিনি চেয়ারম্যান শাকিল আহমদকে তারা নিয়ে আসছেন বিদেশ থেকে, তিনি কত ধরনের প্রলোভন আপনাদেরকে দেখিয়েছে। লক্ষ লক্ষ সাধারণ বেকারের চাকরি হয়ে যাবে, চাকরির বন্যা বয়ে যাবে দেশে। আজ 9 মাসের ভিতরে কয়জন অসহায় মানুষ, কয়জন বেকার চাকরি পেয়েছে, বরঞ্চ লক্ষ লক্ষ চাকরিজীবী কর্মজীবী মানুষেরা বেকারত্বের মধ্যে পড়েছে, সেটি এখন স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের দেশকে অর্থনৈতিক ভাবে সচল রাখতে হলে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের দরকার। বিদেশিরা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা কোনো ধরনের বিনিয়োগ করছে না। সুতরাং আমাদের সেই বিনিয়োগের জন্য কিন্তু তারা নির্বাচিত সরকার না হলে তারা কখনোই বাংলাদেশে বিনিয়োগ করবে না, সেটি আপনারা দেখেছেন এখন পর্যন্ত। এবং এই সরকার এই 9 মাসের মধ্যে আজ পর্যন্ত কোথায় কোন সংস্কারটা করেছে, কোন কাজটি করেছে, আপনারা সেটি একটা জিনিসকে আপনারা দেখাতে পারবেন এখন পর্যন্ত। শুধু তাদের নিজের আখের ছাড়া, নিজের উন্নয়ন ছাড়া, নিজের সুযোগ সুবিধা ছাড়া আজ পর্যন্ত আর একটা কাজও কিন্তু সরকার করতে পারে নাই। সুতরাং আমি বলবো সাধারণ মানুষকে এই মুহূর্তে এই অবস্থা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ অন্ততপক্ষে